শুরু করছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রি। আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রির যে বিষয় সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আমরা কথা বলবো এবং কী কারণে কথা বলছি প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি। আজ বাংলাদেশের বৃহৎ দল জাতীয়তাবাদী দল বিএনপি জনপ্রিয়তার যে শীর্ষে থাকা দল সেই দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। আপনারা জানেন যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দিনে বিএনপি গঠিত হয়েছিল এবং এই দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এর পরবর্তী নানা চড়া উতরাই এবং আমরা দেখেছি যে এই বহুদলীয় গণতন্ত্রের যে রূপকার মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে হাল ধরবার জন্য তার সহধর্মী বেগম খালেদা জিয়া তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কি নিপীড়ন, কি জুলুম, কি অত্যাচার সেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার অত্যন্ত স্নেহাশিস পুত্র দুই পুত্রের প্রতি যে নির্মম অত্যাচারের কথা সেগুলো আমরা দেখেছি। আমরা সেই স্মৃতির পটে ফিরে যাব এবং সে কারণে আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রেখেছি যিনি সেই সময়টা থেকে এই সময় পর্যন্ত এখনও সাক্ষী হয়ে আছেন নানা জেল জুলুমের মধ্যে দিয়ে নিজের জীবন অতিবাহিত করে আজকের দিন পর্যন্ত মরহুম জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন আমাদের সাথে। আলাদা আমি পুরো ঘটনাটাই বলবার চেষ্টা করলাম এবং ১৯৭৮ সনে এই যে দলটিতে আপনি নেতৃত্ব প্রদান করছেন সেই দলটির সৃষ্টি হয়েছিল মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে হত্যার শিকার হয়েছিল সেটি বলেছি, বেগম যে খালেদা জিয়ার কথা বলেছি, কিন্তু যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই ১/১১ সময় থেকে গত ৫ই আগস্ট পর্যন্ত এই সময়কালটা কিন্তু গুম, খুন, হত্যা, জেল, জুলুম, নির্যাতন বহু কিছুর মধ্যে দিয়ে কিন্তু বিএনপিকে পার হতে হয়েছে এবং শুধুমাত্র বিএনপি নয় দেশের সাধারণ জনগণকেও কিন্তু নানা রকম এই অত্যাচারের শিকার হয়েছে। আপনি যদি মোটা দাগে সেই ১/১১ থেকে আরম্ভ করে ৫ই আগস্ট পর্যন্ত যে আওয়ামী সরকারের পতন পর্যন্ত সেই সময়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন, কীভাবে দেখছেন আপনি? না, এটাকে বিশ্লেষণ করবো আমি বিএনপির প্রেক্ষিতে এভাবে যে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে আইদার ইউ লাভ মি অর হেট মি অলওয়েজ দ্যাট ইজ বি ইন মাই ফেভার বিকজ আই এম ইন ইউর হার্ট। তো যত অত্যাচার ওরা আমাদেরকে করেছে, আবার পাশাপাশি যে সুসময়ও আমরা দেখেছি বাংলাদেশের মানুষ বারবার যখন রায় দিয়ে আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, দুটোকেই সমান গুরুত্ব দিয়ে আমি দেখতে চাই। কারণ যদি ধাক্কা না লাগে তাহলে কিন্তু পথ ভুল না পথ সঠিক এটা অনেক সময় বোঝা যায় না। সুতরাং এই ধাক্কাগুলো বিএনপির জন্য প্রয়োজন ছিল, যদিও মাত্রাতিরিক্ত হয়েছে, অনেক বেশি ক্ষতি আমাদের হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে এই আগস্ট বিপ্লবের পরে, জুলাই আগস্ট বিপ্লবের পরে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে সাহসী যোদ্ধাদের নেতৃত্বে সফলতা এলো, এরপরে বেগম খালেদা জিয়া যেদিন প্রকাশ্যে এসেই উনি প্রথমেই জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন কোনো প্রতিশোধ, কোনো প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। আমরা অতীতের সমস্ত গ্লানি, দুঃখ, কষ্ট ভুলে গেছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু এটা বলেছেন, দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন। একইভাবে আপনারা যদি দেখেন যে শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের উত্তরসূরি হিসাবে খালেদা জিয়ার পরে জনাব তারেক রহমান, তিনিও বারংবার আমাদের উদ্দেশ্যে বলছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে বলছেন, যার বক্তব্য এক সময় প্রচারণা নিষিদ্ধ ছিল সমস্ত মিডিয়ায় হাইকোর্টের কথিত নিষেধাজ্ঞার কারণে। তিনিও বলেছেন বারবার করে যে মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করতে হবে এবং ইতিমধ্যেই বিএনপির নাম ভাঙিয়ে কিংবা বিএনপির যে স্তরের যে নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ, তথ্য প্রমাণ সহ পাওয়া গেছে তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে একই সঙ্গে। অথচ পাশাপাশি যদি আপনি দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় বড় নেতারা, নাম আমি না বলি এই মুহূর্তে, তারা বলেছে কি যে আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় একদিনে ৫ লক্ষ নেতাকর্মী নিহত হবে। কিন্তু আপনি ৫ই আগস্ট থেকে আজকে কত, ১ সেপ্টেম্বর ১ তারিখ পর্যন্ত হিসাব করেন ৫০টা লোক মারা গেছে কিনা আওয়ামী লীগের। তার মানে কি বিএনপি হচ্ছে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল এবং বিএনপি হচ্ছে সেই দল যারা মানুষের হৃদয় থেকে স্বপ্রণোদিত যে ভালোবাসা সেইটাকে আদায় করতে সক্ষম হয়। এই রাজনীতির ধারক এবং বাহক হচ্ছে বিএনপি, এটা আমরা প্রমাণ করেছি। বেগম খালেদা জিয়া যেমন পুরোপুরি অঙ্গার হয়েছেন, তারেক রহমান যেমন পুরোপুরি নিজেকে খাঁটি সোনায় পরিণত করেছেন, আমাদের মধ্যেও এরকম অনেক অনেক নেতাকর্মী আমরা ইনশাল্লাহ তৈরি করতে পেরেছি। পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত ৬০ লক্ষ লোক আসামি মামলার, ১,০০০-এর উপরে আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, গুম হয়েছে ৬০০-র উপরে।
তারপরে ওই দলটা এখনও শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে মানুষের হৃদয়ের মধ্যে আসন গেড়ে। জি, আমরা আজকে আপনার সাথে অনেক কথা বলবার চেষ্টা করব। আপনি অনেক মামলার আসামি ছিলেন। আমার মনে পড়ে হয়তো দেখা গেছে সিলেটে একটা ট্রেন হয়তো দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার মামলাও কিন্তু আপনাকে আসামি করা হয়ে গিয়েছে। কোথাও পানিতে ডুবে, আমি প্রতীকী অর্থে বলছি, পানিতে ডুবে কেউ হয়তো মারা গেছে, সেই মামলারও আপনি আসামি হয়েছেন। এই যে গত এই 15-16 বছরে আমি প্রায় সময় দেখেছি প্রতিদিনই কখনো না কখনো আপনাকে আদালতের কাঠগড়ায় আদালতে যেতে হয়েছে, কোর্টে যেতে হয়েছে, লয়ারের কাছে যেতে হয়েছে। সেই দুর্বিষয় সময়কার কথাকে একটু বলবেন কি না, যে প্রথম কখন কিভাবে আপনি গ্রেপ্তার হন এবং তারপরে যে গ্রেপ্তারের যে প্রতিদিন প্রতি সময় যে গ্রেপ্তার আতঙ্কে থাকতেন, সেই সময়টা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? সেই সময়টার মধ্যে প্রথমে আমার যে দুজনের কথা খুব বেশি মনে পড়ে, তার মধ্যে একজন হচ্ছেন বিপ্লব সরকার, পুলিশের ডিসি অবস্থায় বোধহয়, অথবা আরও কোন উচ্চপদস্থ পদে এখন আত্মগোপনে আছেন অথবা ক্যান্টনমেন্টে আছেন, কোথায় আছেন আমি জানি না। বিপ্লব সরকার এবং ইন্সপেক্টর আমিনুল, মোহাম্মদপুর থানার একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন উনি। ওনারও পোস্টিং কোথায় এখন আমি জানি না বা খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করি না। তো সেইটা শুরুতে আমি বলবো, আমি এবং আমার পরিবারের উপর যে নির্যাতন এই দুজন করেছেন, এই দুজন, সেজন্য আমার কোনো প্রতিশোধ স্পৃহা নাই, কষ্ট আছে, কিন্তু আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আজকে আপনার মাধ্যমে বলে দিলাম আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি আইনের কাছেও প্রতিকার চাইতে যাব না। আমার 2.5 বছরের নাতি এখনও আমাকে দেখলেই বলে দাদা পুলিত, দাদা পুলিত। মানে এমন তাণ্ডব চালিয়েছে আমার বাসায় এক এক সময় যে তার সেই ছোট্ট মনে যে রেখাপাত করেছে এটা তার মস্তিষ্ক থেকে এবং হৃদয় থেকে আমি আজ পর্যন্ত সরাতে পারিনি। আমার মা মারা গেছে তখন আমি রংপুর জেলখানায়, আমি আমার মায়ের জানাজায় পর্যন্ত উপস্থিত হতে পারিনি। 3 দিন পরে আমাকে প্যারোল দেওয়া হয়েছে, তাও 10 ঘন্টার, রংপুর থেকে বরিশাল যাওয়া এবং আবার রংপুরে ফেরত আসা। তো এগুলো আমি মনে করতে চাই না, আসলে মনে করলে কষ্ট খুব বাড়ে, যন্ত্রণা বাড়ে। কিন্তু তৃপ্তিটা আবার সেই জায়গায় যে বাংলাদেশের মানুষ বিএনপিকে যেভাবে ভালোবাসে, বিএনপির অনেক নেতার মধ্যে, অনেক কর্মীর মধ্যে একজন মোয়াজ্জেম হোসেন আলালকেও তারা ভালোবাসে, আমি জানি। আমাকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, দলের ভেতরে দলের বাইরে, কিন্তু যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন সে তুলনায় এই কষ্ট বা এই দুঃখ এগুলো আমি খুব বেশি মনে করতে চাই না। আমি নিজে গণমাধ্যমে দেখেছি যে আপনি কাশিমপুর কারাগারে ছিলেন। একবার একটা বিবৃতি দেখেছি বা আমি নিজেও প্রকাশ্যে সেটি জেনেছি, সেটি হচ্ছে গিয়ে প্রচণ্ড শীতের মধ্যে আপনাকে একটা 40 বা 50 সিটের পুলিশের সেই ভ্যান যেটি করে আসামে নিয়ে আসা হয়, সেই শীতের মধ্যে আপনাকে কাশিমপুর কারাগার থেকে সেই শীত বস্ত্রবিহীন বা সামান্য বস্ত্র অবস্থায় আপনাকে ঢাকার এই কোর্টে নিয়ে আসা হতো। হ্যাঁ, সেটা হতো। এবং মোহাম্মদপুর থানায় এই যে ইন্সপেক্টর আমিনুলের নাম যে আমি বললাম, সেই একমাত্র লোক যে এতবার গ্রেফতার। আমি আমার ছেলেরা হিসাব রেখেছে যে এই 17 বছরে আমি কারাগারে ছিলাম 6 বছর থেকে 1 মাস 7 দিন কম। 17 বছরে দফায় দফায় আমি 9 বার গ্রেফতার হয়েছি আর 3 বার আবার জেল গেটে গ্রেফতার হয়েছি। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে 29 বার মোট, দফায় দফায়। এবং এমন ঘটনাও গেছে যে আমার বাসায় তাণ্ডব চালিয়ে বিপ্লব সরকার যখন চলে যায় তখন আমার সিসিটিভির হার্ড ডিস্কটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। বলছে যে উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি পরবর্তীতে এই ডকুমেন্ট দিয়ে মামলা করতে পারে, সুতরাং এটা নিয়ে চলো। নিয়ে ওইটাকে ইরেজ করে দিয়ে মুছে দিয়ে তারপরে আবার কয়েকদিন পরে আমার বাসায় ফেরত দিয়ে গেছে। আর ইন্সপেক্টর আমিনুল 1 ডিসেম্বরে, আপনি তো 1 ডিসেম্বরের কথা বললেন সাম্প্রতিক, 1 ডিসেম্বরে সম্ভবত 2013-তে মোহাম্মদপুর থানা হাজতের মধ্যে খালি ফ্লোরের উপরে আমাকে শুয়ে রেখেছে। আমার ছেলে কম্বল নিয়ে গেছে, আমার ছেলেকে অপদস্থ করে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এবং তারপরে অসুস্থ হয়ে আমি বহুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম ডিবির তত্ত্বাবধানে। তো সেই দুর্বিষহ স্মৃতি আসলে একটু এই কারণে মনে করা দরকার। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা, নেতা নেত্রীরা বলতো যে যদি আওয়ামী লীগ ক্ষমতা হারায় তাহলে বাংলাদেশের রক্তগঙ্গা বয়ে যাবে, 5 লক্ষ মানুষ এখানে খুন হবে। কিন্তু আপনি বলছিলেন হয়তো 5 থেকে 10 জন, 15 জন, 20-30 জন মানুষও কিন্তু হত্যার শিকার হয়নি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আপনারা যে দুঃস্ব নির্যাতন, যে ধরনের একটা রিমান্ড, যে ধরনের জেলে থাকা, সেগুলি পার করে এসছেন, কিন্তু আপনারা বলছেন যে আপনারা ক্ষমা করে দিয়েছেন। এবং আমি যেটি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম ভাষণে যেটি আমরা দেখেছি, সেখানেও কিন্তু একই কথা বলেছেন। এবং বিএনপির
সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও কিন্তু তার আজকের ভিডিও বার্তা একই কথা বলেছেন, যে তিনি বলছেন উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। এই ভালোবাসা অর্জনের জন্য আপনারা এখন কতখানি নিজেদেরকে নিবেদিত রাখছেন? না, ভালোবাসা অর্জনের জন্য আমরা নিবেদিত রাখছি। কিছু কিছু জায়গায় যে এদিক ওদিক হচ্ছে না এমনটা কিন্তু না, কারণ আপনি একটা জিনিস দেখবেন যে এই বাংলাদেশের এই ধরনের পট পরিবর্তনের রাজনীতির পরের কিছু বৈশিষ্ট্য আছে। ৭১ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরেও কিন্তু কিছু ঘটনা ঘটেছে, অপঘটনা। নাম করা মুক্তিযোদ্ধাকে দেখেছি প্রকাশ্যে স্টেডিয়ামের মধ্যে ব্যানার চার্জ করে রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করেছে, লোকজন ডেকে মাইকিং করে এনে। আবার ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয়ের দিন ৩২ নম্বর ধানমন্ডির সামনে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই দিনই লোকটা বিহারি ছিল, আওয়ামী লীগ করতো, কিন্তু বিহারি বলে তাকে পিটিয়ে মেরেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরকম অনেক ঘটনা ওই সময় হয়েছে। আপনি ৭৫ পরবর্তীতে দেখেন কিছু ঘটনা হয়েছে। এরশাদ পতনের পরে ৯০-এ কিছু ঘটনা ঘটেছে। আবার ২০০৬-এ ২০০৭-এ 1/11-এর পরে আবার কিছু ঘটনা ঘটেছে। অর্থাৎ যারা রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছে তারা অনেকেই সেই জিনিসটাকে হজম করতে পারেননি। এটার আবার আক্রোশের পাল্টা আক্রমণ করতে গিয়ে তারা সেখানে কিছু ঘটনার জন্ম দিয়েছেন। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আমাদের প্রতিবেশী দেশ এখন প্রায়ই বলে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে, হিন্দুদের নিরাপত্তার ব্যাপারে। এখন আপনি একটা জিনিস বাস্তবে দেখেন যে ১৫ বছর আওয়ামী লীগের রাজত্বের সময় যদি কোনো যদু, যদি কোনো নির্মল, যদি কোনো সুভাষ, এরকম কেউ যদি রহিম, করিম কিংবা কিরণ এই ধরনের কারো উপর অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, আজকে যদি কিরণ বা মোয়াজ্জেম হোসেন আলাল সেটা সইতে না পেরে যদু মধুকে 2টা চড় দেয়, এটা কি সাম্প্রদায়িক হবে? এটা তো হবে রাজনৈতিক। কিন্তু এটাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কষ্টটা হলো সেইখানে। এবং এতে বেশি উৎসাহ প্রদান করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। হ্যাঁ, ওইটাই আমি বললাম যে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে রাজনৈতিক আক্রোশ বলতে পারেন আপনি সর্বোচ্চ। সেটাকে সাম্প্রদায়িকতার রূপ দেওয়া হচ্ছে। আমরা মন্দির পাহারা দিয়েছি। এই বন্যা, এই যে বন্যা, সাম্প্রতিক বন্যায় আপনি দেখেন মসজিদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব একত্র হয়ে আশ্রয় কেন্দ্রে আছে, কোনো সমস্যা তো হয়নি। আবার আমরা মন্দিরও পাহারা দিয়েছি কিছুদিন আগে, আগস্ট বিপ্লবের পরে, জুলাই আগস্ট বিপ্লবের পরে মন্দির পাহারা দিয়েছি। সেসব চিত্র তো আপনারাই দেখিয়েছেন মানুষকে। তো রাজনীতির পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, উদারতা। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত করেছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেখানে ফুল দিয়েছি, সেখানে মোনাজাত করেছি। আর তারা জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ব্রিজ তুলে এখান থেকে শায়েস্তাগঞ্জে নিয়ে গেছে। জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, পাকিস্তানের চর বলেছে, তার কবর ওখান থেকে সরিয়ে দেওয়া হবে এটাও বলেছে। বেগম খালেদা জিয়াকে তার 40 বছরের বাস্তুভিটা থেকে এক কাপড়ে উচ্ছেদ করা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। 92 দিন বালু ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছে গুলশান অফিসে। বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, গ্যাসের লাইন কেটে দিয়েছে, খাবার সরবরাহ বন্ধ করেছে, টেলিফোন লাইন কেটে দিয়েছে। সেরকম 92 দিনের মাথায় একজন মা, বেগম খালেদা জিয়া তো একজন মা যার স্বামী নেই, পুত্ররা প্রবাসে, সে প্রবাসী সবচেয়ে আদরের পুত্র আরাফাত রহমান কোকুর মরদেহ নিয়ে তার সামনে হাজির করা হয়েছে। তার কি আর কোনো অসুস্থতা লাগে? আর এর পাল্টা যিনি বলেন স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, তিনি স্বজন হারানোর বেদনা তার নিজের ব্যাপারে বোঝেন। এগুলো বেদনা না? সেই বেগম খালেদা জিয়া এত কিছুর পরেও এখনও বলছে যে না, আমরা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধে যেন কেউ লিপ্ত না হই। এখানেই তো তাদের সঙ্গে আমাদের বৈশিষ্ট্য, তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা এই জায়গাটাই। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে, আমরা রাজনীতিবিদ শুধু এই জন্যে না। আপনি মিস্টার কিরণ, তারপরে ব্যারিস্টার মইনুল হোসেন, জনাব আকবর আলী খান, এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান, এরা কি কেউ বিএনপি করে? আপনারা ভিন্ন মতে নির্যাতনের শিকার হয়েছেন না? সিজিএসের জিল্লুর রহমান তৃতীয় মাত্রা, সে নির্যাতনের শিকার হয়েছে না? কনক সরোয়ার তার বোন হয়েছে না? আওয়ামী লীগ হচ্ছে ভিন্ন মত অন্য মত এইটাকে দমন করতে সিদ্ধহস্ত, আর বিএনপি হচ্ছে ভিন্ন মত এবং অন্য মতকে স্বাগতম জানানোতে সিদ্ধহস্ত। 2-3টা প্রমাণ দিয়ে মাত্র দেখালাম। আমি জানি আপনার পরিবার নির্যাতিত হয়েছে, আপনি নির্যাতিত হয়েছেন, আপনাকে আয়নাঘরের মতো জায়গায় অনেকদিন বন্দি করে রাখা হয়েছে, প্রচারণা রেগুলার কম হয়েছে। এই জন্য বলে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, আকবর আলী খান, এদেরকে, ব্যারিস্টার মইনুল হোসেন, এদেরকে কি হারে অপদস্থ না করেছে। ডক্টর ইউনূসের মতো একজন বরেণ্য ব্যক্তিত্ব, সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ,
তাকে পদ্মা নদীতে ফেলে চুবানোর কথা বলেছে। বেগম খালেদা জিয়াকে এত কিছুর পরেও বলেছে যে পদ্মা নদীতে গিয়ে টুস করে ফেলে দাও যেন ওটা না মরে। এমনকি এরকম ভাষায় বলেছে 80 বছর বয়স হয়ে গেছে, যে কোনো সময় তো মারা যেতে পারে, এত কান্নাকাটি কিসের? এ হলো আওয়ামী লীগ। আমরা যেটা বলছিলেন যে জিয়াউর রহমানের কবরের কথা বলছিলেন, আমার মনে পড়ে লুইকানের একটা নকশার কথা উল্লেখ করে তারা একটা প্লট তৈরি করবার চেষ্টা করেছিল, এবং পরবর্তীতে আমরা গণমাধ্যমে দেখেছি, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে চেপেছে। আমরা দেখেছি লুইকানের যদি সেই নকশার কথা বলা হয় তাহলে তো এই যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কথা বলা হচ্ছে, আরও কবর আছে কথা বলা হয়েছে। এই যে প্রতিহিংসা, এবং আমার মনে আছে ওখান থেকে যে বেলি ব্রিজটা, সেই বেলি ব্রিজটা এক রাত্রের মধ্যে উঠিয়ে নেওয়া হলো, সেই প্রতিহিংসা তো তারা করেছেন, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু যে অবস্থাটার প্রেক্ষাপট এখন চলছে, এখন তো ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেই স্বাধীনতা অর্জন করছেন, তো সেই স্বাধীনতার সুফলও হয়তো বা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ পেতে যাবে। কিন্তু এখন যেটি হচ্ছে যে এই যে মানুষের মধ্যে এখনও যে মিশ্র প্রতিক্রিয়া, আমরা যে এখনও রাস্তার মধ্যে পুলিশকে দেখতে পাই না, ট্রাফিক দেখতে পাই না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের যে স্ব দায়িত্ব সেই দায়িত্ব পালন করছে না। জনগণের মধ্যে কিন্তু এখনও যে তারা একেবারে নির্বিঘ্নে তার ঘরে অবস্থান করবেন সেটি কিন্তু এখনও দেখতে পায় না। এটাকে আপনি কীভাবে দেখতেন? না, সেটা তো ধরেন এই আতঙ্ক কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমাদেরকেও যে স্পর্শ করেনি এমনটি কিন্তু না। আপনি দেখেছেন অতি সম্প্রতি কিন্তু আমাদের মহাসচিব বলেছেন একটা প্রিন্ট মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে যে 1/11-এর একটা আবছা কিন্তু, বা আবছায় আবার এই ধরনের কিছু একটা বলেছেন, যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সে ধরনের ঘটনা যেন না ঘটে সেটাই আমরা চাই। তার অর্থ হচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে যেটা স্পষ্ট না। কারণ আপনি যেটা বলেছেন যে পুলিশ, আমি নিজে দেখেছি কয়েকদিন যাবত ঢাকা শহরে আমি দেখছি ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে, হাত তোলে না, কথা বলে না, নিজেদেরকে গল্পের মধ্যে ব্যস্ত রাখে। এমনকি রাস্তার মাঝখানে যদি বাস থামায় সেটাকেও সরার জন্য বলে না। এবং সন্ধ্যার পরে কিছু সময় পরে, মাগরিবের নামাজের অল্প সময় পরে রাস্তায় আর কোনো পুলিশ থাকে না। তার অর্থ কি? এই পুলিশ বাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে পুলিশ বাহিনীর যে সদস্যগুলো এখনও কর্মক্ষম আছেন কিংবা প্রকাশ্যে আছেন, তারা ওই অপরাধ বোধে ভোগেন যে আমাদের লোকজনরা এই কাজ করেছে, আমাকে নিরিবিলি পেলে হয়তো কেউ আবার রাজনৈতিক আক্রোশের শিকার হয়তো আমি হব। এই একটা জিনিস হতে পারে। আর একটা হচ্ছে যে প্রশাসনের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে। কারণ ওই যে বললাম, আওয়ামী লীগ রাষ্ট্র এবং সরকারকে একাকার করে ফেলেছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে রাষ্ট্র হচ্ছে ডিমের খোসার মতো, খোসাটার কোনো মূল্য নেই, কিন্তু ওটার ভেতরে যে মূল বস্তু সেটাকে কিন্তু আবরণ দিয়ে রাখে ওই খোসাটায়। রাষ্ট্র হচ্ছে খোসা, কিন্তু রাষ্ট্রটাকে আওয়ামী লীগ ভেঙে চুড়ে সরকারের সঙ্গে একাকার করে দিয়েছিল, যে কারণে এই জিনিসটা স্বাভাবিক হতে একটু সময় লাগবে। এবং সেই স্বাভাবিক হওয়ার জন্যে এখন অবধি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ভূমিকাটা আমরা দেখছি, এটি যদি খুব রং রুটে না যায়, এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেখানেও যদি থাকে, তাহলে আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করা বা কোনো ষড়যন্ত্রকারীরা কেউ সফল হতে পারবে। কারণ এখানে ভূরাজনীতির বিষয়ও তো আছে, ভূরাজনীতিগত বিষয় আছে। এখানে আপনার ভুটানের ডোকলামে চায়না যেটা করেছে, চায়না তো বাংলাদেশে সেটা করতে চাবে না। চায়না সেটা করতে চাইলে 7 সিস্টার্সে গিয়ে করতে চাবে। আবার ভারত যদি মনে করে যে না, আমি যত বেশি সুযোগ সুবিধা শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সহস্রে গৌরবের সঙ্গে বলেছেন ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন সেটা মনে রাখবে। স্বার্থের সংঘাত তো এখানে আছে অন্যদের। সেই স্বার্থের সংঘাতের মধ্যে ভূরাজনীতিগত কারণে আমরা যেন জড়িত হয়ে না পড়ি, এটা সবাই মিলে দেখতে হবে, কিন্তু সমন্বিত আকারে। জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রতিহিংসার রাজনীতির কথা, যে প্রতিহিংসার শিকার আজকে অতিথি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি নিজে হয়েছেন, তার পরিবার হয়েছেন, তার দল হয়েছেন, তার সহকর্মী বন্ধুবান্ধব অনেকে হয়েছেন। আমরা তার সাথে আবার সত্যটা বিরতির পর ফিরে আসবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছিলাম, এবং এই আলোচনা আমাদের সাথে যুক্ত রয়েছেন মজলুম জননেতা, বিএনপি নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম নানা দিক নিয়ে। আমি একটু ফিরে আসি ফ্ল্যাশব্যাকে। এই 15-16 বছরে বিএনপিকে কিন্তু বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে, এবং সর্বশেষ নির্বাচনের আগে আলাল ভাই আমরা দেখেছি যে 2-3 জন ব্যক্তি, বিশেষ করে আমরা দেখেছি শাহজাহান ওমর, তারপরে দেখেছি অ্যাডভোকেট তৌমির আলম খন্দকার, সব বেশ কয়েকজনকে কিন্তু দল থেকে নিয়ে গেল। একজন হঠাৎ করে তিনি জেলে ছিলেন, জেল থেকে বেরোই পরের দিন
তিনি নৌকা মার্কার নির্বাচনের জন্য তিনি প্রতীক পেয়ে গেলেন। তো এখন আমার যে প্রশ্নটি জানেন আপনি কতখানি এটাকে মনে করবেন, এই ধরনের প্রস্তাব কি আপনার কাছে এসেছিল কিনা, বা আপনি কি এই ধরনের প্রস্তাবের জন্য অপেক্ষায় ছিলেন কিনা বা চেয়েছিলেন কিনা? না, অপেক্ষায় থাকা লাগেনি বা অপেক্ষার আগ্রহ প্রকাশ করার প্রয়োজন হয়নি। কারাগারে সর্বপ্রথম 2018 নির্বাচনের আগে কারাগারে একজন প্রতিমন্ত্রী আর সংবাদ মাধ্যমের একজন সম্পাদক, একটা বহুল প্রচলিত পত্রিকার একজন সম্পাদক এবং ডিজিএফআইয়ের একজন, এরা কাশিমপুর 1 ওই কারাগারে আমার কাছে গিয়েছিলেন বিভিন্ন প্রস্তাব নিয়ে 18 নির্বাচনের জন্য অংশগ্রহণ করি। আরেক দফা গিয়েছেন, তখন ছিল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি হুইপ ছিলেন পার্লামেন্টের, উত্তরাঞ্চলের, উত্তর দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ। উনি গিয়েছিলেন আরেক দফায় যে আমি যদি আওয়ামী লীগে যোগ দেই যুবলীগের চেয়ারম্যান হব, মন্ত্রী প্রতিমন্ত্রী, কিন্তু আমার দপ্তরে কোনো পূর্ণমন্ত্রী দেওয়া হবে না, এরকম একটা মন্ত্রণালয় পছন্দ করবো, আমাকে জিতিয়ে আনা হবে নৌকা প্রতীকে। এই দুবার তো স্পষ্ট মনেই আছে। আর এছাড়া আর তেমন কোনো কিছু ওভাবে হয়নি। আর যারা চলে গেছেন তাদের জন্য আমার কষ্ট হয় না, কিন্তু তাদের জন্য লজ্জা লাগে। কারণটা হচ্ছে সাধারণ নম্বর একজন বীরুত্তম মুক্তিযুদ্ধের, এবং তিনি 9ম সেক্টরের টুয়াইসি ছিলেন। মেজর জলিল ছিলেন সেক্টর কমান্ডার, তারপরে উনি ছিলেন টুয়াইসি সাব সেক্টর কমান্ডার। সেই লোকের এইরকম একটা নৈতিক স্খলন আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। শমশের মুবিন চৌধুরী সাহেব জিয়াউর রহমান সাহেবের সঙ্গে ছিলেন পুরো মুক্তিযুদ্ধের সময়, লেফটেন্যান্ট শমশের হিসাবে। তারপরে আপনার তৈমুর আলম খন্দকার বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন নারায়ণগঞ্জে মেয়র পদে। যারা যেখান থেকে গিয়েছেন এরা সবাই মিলে চেষ্টা করে তো কিছু করতে পারেননি। কারণ যেখানে সূর্যের আলো থাকে সেখানে আপনি 10 লক্ষ পাওয়ারের লাইটই দেন আর মোমবাতি দেন, কথা তো একই। কারণ সূর্যের আলো সাহায্য নিয়েই তো এই আলোগুলো জ্বলে। চাঁদের আলো বলেন, তারকার আলো বলেন, নক্ষত্রের আলো বলেন, উল্কাপিণ্ড বলেন, সব কিছুই তো চলে সূর্যের আলো ধার করে। তো সূর্যটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। সেখান থেকে ধার করে নিয়ে চাঁদের আলো বেগম খালেদা জিয়া, কিংবা উল্কা বলতে পারেন জনাব তারেক রহমানকে, এর পাশে তো এগুলো মোমবাতির সমকক্ষ না। প্রমাণ করেছে তারা নিজেরা গিয়ে, অনেক বিশাল আশা নিয়ে, বিশাল ভরসা নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে দেখা গেছে যে না, কিছু তো প্রাপ্তি তাদের নাই, নিন্দা ছাড়া, ঘৃণা ছাড়া আর কোনো কিছুই তারা মানুষের কাছ থেকে পাচ্ছেন না। কিন্তু আলাল ভাই, কি এমন সম্মোহনী শক্তি ছিল যে শক্তির মধ্যে আপনি আলাল বা অন্য যারা প্রত্যেকে না কোনোভাবে ডিজিএফআই দিয়ে হোক বা যে কোনো একজন আওয়ামী লীগ নেতা দিয়ে হোক, তাদেরকে নানাভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, মন্ত্রিত্বের স্বাদ দেখাবে, এমপি করাবে, সে দেওয়া হয়েছে। কি এমন কি সম্মোহনী শক্তি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেগম জিয়ার ছিল, যে সম্মানী শক্তির কারণের জন্য কিন্তু এই গত 16, 17, 18 বছরে বহুবার চেষ্টা করেছে বিএনপিকে ভাঙবার জন্য, তছনছ করে দেওয়ার জন্য। আপনারা, আমার মনে আছে, আপনারা বনে জঙ্গলেই কিন্তু আমাদের যারা মফস্বলের নেতা নেত্রীরা, তারা মশারিটা নিয়ে সেখানে ঘুমিয়েছেন, তারা বাড়িতে আসতে পারেন, নিজের সন্তানের মুখ দেখতে পারেনি। তারপরেও কিন্তু এই দলটাকে ছিন্নভিন্ন করার যে চেষ্টা, সেই চেষ্টার একটা চুল পরিমাণে করা সম্ভব হয়নি। কী সম্মানী শক্তি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রয়েছে এবং বেগম খালেদা জিয়ার সেই সম্মানী শক্তির কথা একটু বলবেন কি? মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা যদি বলেন তাহলে দেখা যাবে যে ওনার পুরো জীবনটাই হচ্ছে, মনে হচ্ছে যেন বাংলাদেশের একটা মানচিত্র। কারণ আপনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করেন, প্রথম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান নিরপেক্ষ ইতিহাসে, প্রথম ফোর্সেস কমান্ডার জিয়াউর রহমান, সেক্টর কমান্ডারের প্রথম জিয়াউর রহমান, তার 2 মাস 2.5 মাস পরে অন্য সেক্টরের যারা ছিলেন তারা এসেছেন। আর ফোর্সেস কমান্ডারের মধ্যেও জেট ফোর্স প্রথম গঠিত হয়েছে, তার 2.5 মাস অথবা 3 মাসের মাথায় অন্য ফোর্সেস কমান্ডারগুলো হয়েছে, এস ফোর্স, কে ফোর্স, এগুলো। এটা হলো এক। দ্বিতীয় হলো, আপনি যদি বিএনপির দলীয় সঙ্গীতটা দেখেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই দুটি চরণই আমি বললাম। এটাকে প্রেসিডেন্ট জিয়া নিজে পছন্দ করেছিলেন যে এইটাই হবে দলীয় সঙ্গীত। ওনার জীবনের সঙ্গে মেলান। 1971-এ বাংলাদেশের মানুষ প্রথম চিনেছে জিয়াউর রহমানকে। তারপরে উনি কিন্তু আবার ওনার কর্মক্ষেত্রে চলে গেছেন। 72, 73, 74 উনি ওনার চাকরি ক্ষেত্রে ওনাকে সুপারসিডেড করা হয়েছে, নানাভাবে ওনাকে অপদস্থ করা হয়েছে, উনি কিন্তু কোনো কথা বলেননি। 75-এ আর একটা সময় এসে উনি আবার শুরু করলেন। আবার
উনি 81-তে যিনি যেদিন শাহাদাত বরণ করলেন সেটাও চিটাগাঙে, আপনার স্বাধীনতা যুদ্ধের ঘোষণাটাও চিটাগাঙে, মৃত্যুটাও চিটাগাঙে, যুদ্ধটাও চিটাগাং থেকে প্রথম শুরু করেছিলেন। তার অর্থ কি, জিয়াউর রহমানকে প্রথম মানুষ চিনেছে বাংলাদেশ হিসাবে চিটাগাঙে, আর শেষ হিসাবেও চিনেছে চিটাগাঙে। যেই কারণে দলীয় সঙ্গীত হচ্ছে বিএনপির, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জি, যে গানটি বলছিলেন এই গানটি কিন্তু দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে কিন্তু প্রচার করা সম্ভব হয়। এই গানের শিল্পীও নিষিদ্ধ ছিল এবং শাহনাজ রহমতুল্লাহ। এবং আপনি যেহেতু গানের কথা বললেন, আপনি দেখবেন যখন বিমানে কোনো ফ্লাইটে উঠবেন, সেই ফ্লাইটেই কিন্তু মরহুম জিয়াউর রহমান বা দেশাত্মবোধক যে গানগুলো আমরা বেশি শুনতে পছন্দ করি, আপনারা শুনতে পছন্দ করেন, সেই গানগুলো কিন্তু বাংলাদেশ বিমানে বা সরকারি প্রচার মাধ্যমে সেটি প্রচারিত হয়নি। আমি মনে করি, আমি জানি না বাংলাদেশ বিমানে গানগুলো পরিবর্তন করেছি কিনা বা সেটি পরিবর্তিত হয়েছে কিনা, আমরা সেই প্রসঙ্গে গেলাম। কিন্তু এখন যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, দেখেন এখন মায়ের ডাক যে সংগঠনটি, তারা কিন্তু এখনও সোচ্চার রয়েছে। তারা একটা চিত্র প্রদর্শনী করছে যে যারা গুম হওয়া মানুষগুলো, তাদের মধ্যে 2-4 জন যখন ফিরে এসেছে, ফিরে আসার পরে কিন্তু যাদের সন্তান, যাদের মা, যাদের ছেলে বা বাবা বা ভাই ফিরে আসেনি, তারা কিন্তু আশায় বুক বেঁধে আছে যে যেহেতু 3-4 জন ফিরে এসেছে, তারা হয়তো মনে করছেন হয়তো ফিরে আসবে। আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে যারা গুম হয়েছে তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব না হলে, যদি তারা খুনের শিকার হয়, তাহলে এই অবস্থার প্রেক্ষাপটে এই গত 15-20 বছরের গুম খুন নিয়ে আপনি কীভাবে দেখবেন? না, এটা হচ্ছে কি, আমরা বিভিন্ন সময়, আমি বিশেষ করে বহু টকশোতে, বহু বক্তৃতায় বলেছি যে এই সরকার জাতীয় পর্যায়ে আমাদের কি বলে, ডিম ধোয়া, আন্তর্জাতিক ডিম ধোয়া দিবস, জাতীয় হাত ধোয়া দিবস, মশা দিবস, তারপরে কি বলে হাঁচি কাশি দিবস, নানান রকমের দিবস পালন করেছে। কিন্তু কখনোই এই সরকার এই গত 15 বছরে আন্তর্জাতিক গুম দিবস 30শে আগস্ট এটা কখনো পালন করেনি, কোনোদিন করেনি, এবং করতেও দিত না, এবং করতেও দিত না কোনো সব। আপনারা দেখেছেন যে এই সরকারের উন্মত্ততা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যে গাড়িতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি মহিলা, তাকে তাড়া করে করে পিটিয়েছে, তার গাড়ি ভেঙেছে, তার সিকিউরিটিদেরকে মেরেছে। কেন সে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে বা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেন কথা বলেছে? সর্বশেষ রাষ্ট্রদূত হিসেবে ছিলেন মিস্টার পিটার হাস, তাকে দস্তুর মতো টানা হেঁচড়া করা হয়েছে মায়ের ডাকের ওই যে একজন শাহিনবাগের ঘটনা আমরা সবাই জানি। অর্থাৎ উন্মত্ততা আওয়ামী লীগের মধ্যে এত বেশি মাত্রায় ছিল যে তারা কতজনকে গুম করেছে, কতজনকে খুন করেছে এবং কি নৃশংস কায়দায় অত্যাচারটা করেছে, এটা ওই ভুক্তভোগী ছাড়া আর কারো পক্ষে এটা বর্ণনা করা সম্ভব হবে না। মেজর সুমনের কথা আমরা জানি, বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে মুখ খুলেছিল সে, এজন্য তার কি অবস্থা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী ড্রাইভার, ইলিয়াস আলী এবং আমি বনানীতে পাশাপাশি প্লটে থাকি, পাশাপাশি বিল্ডিংয়ে থাকি। ইলিয়াস আলীর ওয়াইফ 4-5 দিন আগেও বাসায় এসেছিল। তার সেই বিমর্ষ চেহারা এবং তার যে সেই এখনও কি অধীর আগ্রহে তার অপেক্ষা করছে, তার ড্রাইভারের মা, ইলিয়াস আলীর সঙ্গে যে ড্রাইভার ছিল আনসার আলী, সেই তার মা, ওখানে আরেকজন জুনেদ, দিনার নামে আরও 2 সাবেক ছাত্রনেতা, এরকম অসংখ্য মানুষ যারা গুম হয়েছে, চলে গেছে, তাদের সেই ইন্টারন্যাশনাল কনভেনশন, যেটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে কনভেনশন, সেটা বাংলাদেশ স্বাক্ষর করেছে এইবার 30শে আগস্ট, গত পরশুদিন করেছে। সেইটাই বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং সে স্বাক্ষরকারী দেশ হিসেবে এখন তারা জাতিসংঘ সহায়তা চেয়েছে। এই জাতিসংঘের যারা র্যাপোর্টিয়ার্স, স্পেশাল র্যাপোর্টিয়ার্স যারা এই জিনিসগুলো দেখেন, তারা আমার জানা মতে এই সরকারের কাছে 11 বার দরখাস্ত করেছেন তাদের টিম পাঠিয়ে এই জিনিসগুলো তারা পর্যবেক্ষণ করবেন। তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, এবং জেনেভায় যে কনভেনশনটা সর্বশেষ বাংলাদেশের আইনমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি বেআইনি কথা বলা আইনমন্ত্রী আনিসুল হক যেদিন গিয়েছিলেন একবারই মাত্র, সেখানেও তিনি এটাকে কোনো রকম ধামাচাপা দিয়ে এসেছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, টেলিফোনে আড়ি পাতা, এগুলো তো গুম খুনের সমানই, এগুলো তো গুমেরই সমান। স্টালিনের সময় নাকি রাশিয়ায় এই অবস্থা ছিল, সোভিয়েত ইউনিয়নে, যে স্বামী স্ত্রী ঝগড়া করছে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছে গোয়েন্দা কর্মকর্তারা, এই এখানে কি নিয়ে তর্কাতর্কি হচ্ছে, কি হচ্ছে, অথচ কিছু না, স্বামী স্ত্রীর খুনসুটি। তো এরকম আড়ি পাতা তো শুরু করেছে এই সরকার, এটা তো আগে কখনো ছিল না। এখন আড়ি পাতা শুরু করার কারণে ওনাদের ভেতরের কথাবার্তাও আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। অর্থাৎ সমাজে যত নোংরা, যত সমাজকে বিভক্ত করা,
এবং সমাজের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার কাজটা খুব সফলতার সাথে আওয়ামী লীগ করতে পেরেছে গত 15 বছরে। সুতরাং ওই স্বজন হারানোর বেদনা যে কারা বোঝেন কি করেন জানি না, এই ভুক্তভোগী পরিবারগুলোর দিকে কথা মনে করলে যে কোনো মানুষেরই মন বিষণ্ণ হতে বাধ্য। সেক্ষেত্রে এই যে বিডিআর হত্যাকাণ্ডটা, যেহেতু ভুক্তভোগী পরিবারের কথা বললেন, বাংলাদেশের ইতিহাসে আরেকটি জঘন্যতম হত্যাকাণ্ড যেটি বিডিআর হত্যাকাণ্ডে ঘটে গেল এবং সেখানে কত অফিসার মারা গেল, তার অফিসারদের তাদের পরিবাররা কিন্তু এখন ইতিমধ্যে তারা মুখ খুলছেন, তারা কথা বলছেন। সেই হত্যাকাণ্ডটার আসলে কিভাবে দেখছেন? এটা যতটা আমাদের কাছে তথ্য আছে এবং যতটা সেনাবাহিনীর যে তদন্ত রিপোর্টটা হয়েছিল সেটা কিন্তু প্রকাশ করতে দেওয়া হয়নি। এবং সেই ঘটনায় শেখ হাসিনা যেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এরপরে তাৎক্ষণিক সেনা অফিসারদের যে তাদের যে বক্তব্য এবং তাদের যে কথাবার্তা, কান্নাকাটি এবং তাদের যে ক্ষোভ, সে কারণে কিন্তু অনেক অফিসারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার আজমি আপনারা জানেন, সেই ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার তো দীর্ঘদিন ধরে গুম ছিল। এই বিডিআর হত্যাকাণ্ডটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলেই সবাই বলেন বিশ্লেষকরা। একান্তে কথা যখন বলেন তখন তারা ওই সময় বলতেন, এখন প্রকাশ্যে বলছেন। কারণ আপনি দেখেন কর্নেল গুলজার, লেফটেন্যান্ট কর্নেল গুলজার হলো সেই লোক যে হেলিকপ্টার দিয়ে বাসা রেড করে ছাদ কেটে সেই সূর্যদিগল বাড়িতে ঢুকে সেখান থেকে শায়েক আব্দুর রহমান এবং বাংলা ভাইকে গ্রেফতার করেছিল। সেই লোকটাকে ট্রান্সফার করে ঢাকায় এনেছে। এরকম মানে যত মেধাবী অফিসাররা ছিল ওই সময় র্যাবে এবং বিডিআরে, তাদেরকে ওইখানে আনা হয়েছে ঘটনার 3-4 দিন আগে থেকে। এবং এখানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল শেখ হাসিনার, তিনি যাননি শেষ মুহূর্তে। এটা যদি বিডিআর এর ডিজি তখন জানতেন, মেজর জেনারেল শাকিল, তাহলে হয়তো উনিও যেতেন না, একজন অফিসার তো অন্তত রেহাই পেত। সবাইকে ওখানে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা কিন্তু নিরাপদে গেলেন না, বরং যারা খুন করে এই নানক এবং ইসের মাধ্যমে, তাপসের মাধ্যমে তার কাছে গেলেন, তাদেরকে তিনি 5 স্টার হোটেল থেকে খাবার নিয়ে খাওয়ালেন। তখন এসব কিছু বিশ্লেষণ করলে কেন যেন মনে হয় যে বাংলাদেশের মেধাবী সেনা অফিসার এবং প্রতিরক্ষা দায়িত্বে, সীমান্ত রক্ষার দায়িত্বে যারা থাকেন, তাদের একটা অংশকে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে হয়তো নির্মূল করে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল। কারণ একবার সীমান্তে মেজর জেনারেল বজলুর রহমান যখন বিডিআর এর চিফ, তখন ভারতীয় বিএসএফ কে কিন্তু ওই যে চ্যাংদোলা করে বাসের উপরে বেঁধে আমাদের সাধারণ মানুষরা নিয়ে এসেছিল। অনেকে বলেন যে সেই ঘটনার প্রতিশোধ নিয়েছে ভারত এবং সেটার নিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাধ্যমে। সেদিন কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী তারা প্রমাণ করতে পেরেছে যে তারা সীমান্ত রক্ষিত রাখতে পারে শুধুমাত্র যদি আমরা উপরের নির্দেশনা ঠিক রাখি। সেটারও কিন্তু একটা প্রতিবাদ হিসাবে হয়তো বা প্রতিশোধ হিসাবে হয়তো এই ঘটনা ঘটতে পারে। এমনটা বলে তো প্রতিরক্ষা বিশ্লেষক যারা, তারা বলে নিরাপত্তা বিশ্লেষক। দর্শক, আমরা আবারও কথা বলবো আমাদের অতিথি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলানের সাথে, বিএনপি নেতা। একটা ছোট্ট বিরতির পর স্প্যানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে প্রিয় অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলান। আমরা নানা প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম, সুখ দুঃখের কথা শুনলাম এবং একই সাথে আমরা শুনলাম যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা দুজনেই যে বাণী দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, সবাইকে উদারতার সাথে মানুষের মন জয় করে কাজ করার কথা বলেছেন। কিন্তু আলাল ভাই যদিও আজকে বলছেন যে তিনি ক্ষমা করে দিয়েছেন, দুজন পুলিশ অফিসারের কথা বলেছেন, অনেকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আলাল ভাই, আমার মনে পড়ে 2021 সালে নয়াপল্টনে আপনাদের কার্যালয়ে একটি অনুষ্ঠানে আপনি বলেছিলেন, যখন মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের জন্য আমরা দেখেছি আওয়ামী লীগ থেকে গণমাধ্যম, আমরা রিসকল দেখেছি, নিউজ দেখেছি, অতি উৎসাহী নেতারা কথা বলছে। সেই সময় একটি অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে সরকার যে অপচেষ্টা করছে, সেই অপচেষ্টার পুরো খতিয়ান, দুর্নীতির খতিয়ান বা নানা অপচেষ্টার খতিয়ান আপনার হাতে আছে, আপনাদের হাতে আছে। আপনি বলছিলেন এটা যদি সিএস খতিয়ান, আরএস খতিয়ান হয়ে থাকে, এসি খতিয়ান ধরে ঘরে ঘরে ঢুকে আমরা বিচার করবো ইনশাআল্লাহ, আপনি তখন বলেছিলেন। এখন আজকে আপনি এসে বলছেন যে আপনি ক্ষমা করে দিয়েছেন। 2021 সনে আপনি বলেছিলেন যে ঘরে ঘরে ঢুকে বিচার করব এবং সেটা এসি খতিয়ান, অর্থাৎ এই বর্তমান যে খতিয়ান যদি হয়ে থাকে সেই খতিয়ান ধরে। আমি আমার ব্যক্তিগত বিষয়টা বলেছি, ক্ষমা করে দিয়েছি। জি, আমার উপরে এবং আমার পরিবারের উপরে যে মানে বেআইনি এবং অমানবিক নির্যাতনটা করা হয়েছে সেটা ক্ষমা করে দিয়েছি। অন্য কিছু ক্ষমা করার দায়িত্ব তো আমার না। ইলিয়াস আলীকে যারা গুম করেছে সেটাকে আমি ক্ষমা করে দিতে পারি? যারা এই যে ভিন্ন মত, অন্য মতের মানুষদেরকে আপনাদের উপর নির্যাতন করেছে, এদেরকে ক্ষমা করলে আপনারা করতে পারেন, অন্য কারো তো সে অধিকার নাই। সুতরাং আমি শুধু ওই প্রসঙ্গটা বলেছি। আর একটা জিনিস বলেছি যে সেটা বিভিন্ন সময় আমি বলেছি যে এই আওয়ামী লীগ একটা সময় এমন হবে
যে নেতৃত্ব কে নেবে এটা তারা লোক খুঁজে পাবে না। এখন আমরা শুনতে পাচ্ছি যে এখন আবার নতুন করে কেউ কেউ দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন বা কিছু করছেন। আওয়ামী লীগের আপনি জন্ম থেকে ইতিহাস যদি দেখেন, আওয়ামী লীগ নাম পরিবর্তন করেছে 4 বার। আওয়ামী মুসলিম লীগ, কিছুদিন পরে ভালো লাগে না মুসলিম কেটে দিয়েছে আওয়ামী লীগ, পরে আবার বাকশাল, এগুলো তৃতীয়, বাকশাল থেকে আবার আওয়ামী লীগ, 4 বার নাম পাল্টিয়েছে। কই বিএনপির তো নাম পাল্টানো দরকার করেনি। আপনি এর আগের পর্বে আমাকে প্রশ্ন করেছিলেন সম্মোহনী শক্তি, বেগম খালেদা জিয়ার উদারতা এবং এই যে ক্ষমা করে দেওয়ার মানসিকতা, এইটাই তো তার একটা সম্মোহনী শক্তি, এবং তার যে নীতির প্রশ্নে কখনো কখনো অবিচল থাকা, এটাই তার সম্মোহনী শক্তি। এইটার কারণেই দলের আজকে এই সমৃদ্ধি, এত অত্যাচার নির্যাতনের পরেও। জনাব তারেক রহমান সাহেব এই প্রবাসী কি নির্যাতন সহ্য করে, উনি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক মানুষ না, সুস্থ কিন্তু এখনো উনি না। ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে, ওনার স্ত্রী একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার বিরুদ্ধে পর্যন্ত ভুয়া মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। কই তারেক রহমান তো একবারও প্রতিশোধের কথা বলেননি। তিনি তো একবারও বলেননি যে অমুককে পানিতে চুবাবো, অমুককে পদ্মায় ফেলে দেব, অমুককে দেখিয়ে দেব কাকে কি, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলখানায় ঢুকিয়ে দেব, এ ধরনের কথা তো বলেননি। এইগুলোই হচ্ছে সম্মোহনী শক্তি। কারণ সাধারণ মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে, যে উদারতা এবং পারস্পরিক সহনশীলতা, সেটার ধারক বাহক হচ্ছেন এই 3 নেতা, শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। তাদের অনুসারী আমরা, যে কারণে আমাদেরকেও কোনো কিছু করতে পারিনি এত কিছুর পরেও। কিন্তু প্রলোভন, নির্যাতন সবকিছুই তো চালিয়ে দেখেছে। তাহলে ভাই আমার মনে আছে যে তারেক রহমানকে নিয়ে বেশ কয়েকটি মামলা করা হলো, এবং একটা মামলার যখন রায় হলো, যে রায় তারেক রহমান সাহেবের পক্ষে গেল, তারপর কিন্তু সেই বিচারককে কিন্তু বাংলাদেশ ছেড়ে পালাতে হলো। আবার এটাও দেখেছি, যারা বেগম জিয়া, খালেদা জিয়া বা আপনাদের বিরুদ্ধে পরপর আপনাদের বিরুদ্ধে রায় দিতে পারতেন, সেই আদালতে কিন্তু সেই বিচারকদের প্রমোশন হতো, উচ্চ আদালতে যেত, প্রধান বিচারপতি হয়ে যেত। ওই যে বিচার ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার যে বিষয়টি, এই যে কয়দিন পরপরই কিন্তু আপনাদেরকে জেলে যেতে হতো, রিমান্ডে যেতে হতো, জেল গেট থেকে গ্রেপ্তার করা হতো, তো সেই বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা তো মানে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পর্যায়ে এইটা আমাদের। কারণটা হচ্ছে আপনি নির্বাচনের দিকে যদি যান, যখন স্থানীয় সরকার পরিষদে প্রতীক বরাদ্দের ব্যবস্থাটা করলো, তখন আমরা খুব জোরে সোরে প্রতিবাদ করেছিলাম এটা, যে এটা করবেন না, আমাদের 1000 বছরের গ্রামীণ সামাজিক যে অবকাঠামো, এটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। সেটা তারা করেছে তারপরেও গায়ের জোরে। তারপরে আপনি যে কথাগুলো বললেন, ঠিক এই কথাগুলো বলার কারণেই আজ থেকে 4 মাস আগে, সম্ভবত 4 মাস কিংবা 5 মাস আগে হবে, আমি বলেছিলাম যে তারেক রহমানকে যে বিচারক সাজা দিয়েছে তাকে পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে, খালাস দিয়েছে, এবং বলেছেন বেকসুর খালাস। বেকসুর খালাস মানে আর কোনো কিছু খুঁজেই পাওয়া যায়নি, কোনো অপরাধ। তাকে পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে, আজ পর্যন্ত তিনি দেশে ফিরতে পারেননি। আবার যেই জাজ সাহেব এই বক্সিবাজারের কোর্টে বেগম খালেদা জিয়াকে সাজা দিলেন, তাকে প্রমোশন দিয়ে অল্প দিনের মাথায় হাইকোর্টের বিচারপতি করা হয়েছে। আবার হাইকোর্টে যে বিচারপতি বেগম খালেদা জিয়ার সাজাকে দ্বিগুণ করলেন, সাধারণত আমরা দেখি হাইকোর্টে গেলে পরে সাজা কমে, কিন্তু উৎসাহ নিয়ে দ্বিগুণ করে দিলেন, তাকে অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি করা হলো। এই কথা বলার কারণে প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আমাকে চিঠি পাঠিয়েছেন যে আপনার আদালত অবমাননা হয়েছে, আপনি অমুক তারিখ আদালতে এসে এর কফিয়ত দিবেন। আমি অবাক হয়ে গেলাম। আমি আদালতে দাঁড়িয়ে আমার লয়ারদের কথা বলার পরে আমি নিজেও কোর্টের অনুমতি নিয়ে বলেছিলাম যে ইওর লর্ডশিপ, আমি কোন কথাটি অসত্য বলেছি বলেন। তখন ওই ইজলাস থেকে আমাকে বলা হয়েছিল বিচারকের আসন থেকে, সত্য অসত্যের ধারদারি না, আপনি কোনটা সত্য বলেছেন অসত্য বলেছেন ওই তর্কে আমরা যাব না। আপনি বলেছেন বিচার বিভাগ নাকি এখন সাধারণ মানুষের প্রতিপক্ষ। আমি বললাম যে হ্যাঁ বলেছি। তো বলে আপনি কি তাহলে এটার জন্য অনুতপ্ত না? আমি বললাম অনুতপ্ত। তাহলে কি আপনি ক্ষমা চান? আমি অনুতপ্ত। এ পর্যন্ত বলে আমি থেকে গেছি। তখন আমার লয়াররা দাঁড়িয়ে বলছে যে না ঠিক আছে স্যার, আমরা ওনার পক্ষে আনকন্ডিশনাল অ্যাপোলজি চাচ্ছি। কিন্তু আমি যে কথাগুলি এখনো বলছি, আপনারা পূর্বেও বলেছেন যে যিনি বেশি সাজা দিতে পেরেছেন, আপনাদের প্রতি জুলুম করতে পেরেছেন, তার তত সেই পরিমাণে। আপনার খেয়াল নাই মহিউদ্দিন খান আলমগীর জয়নাল আবেদিন ফারুককে পেটানোর পরে রাজারবাগ পুলিশ লাইনে যখন পদক দেয়, বিপ্লবকে এবং হারুনকে পদক দিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল তাকে যে এটা কি পেটানোর ফসল? উনি কিন্তু হাসি দিয়ে বলেছেন যে হ্যাঁ সেটাও একটি কারণ বটে।
বিএনপি নেতা কর্মীদের তো এই যারা তো শিখিয়েছেন তারা। যারা যত বেশি পিটাতে পারতো, অত্যাচার করতে পারতো, তত বেশি তারা রাষ্ট্রীয় বা সরকারি পদক তারা পেত, সরকারি পদক পেত, সরকারি সুবিধা পেত, সবকিছুই সুবিধা পেত। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যদি বলেন যে আমার পিয়ন সেও এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, এই ছোট্ট একটা জিনিস দিয়ে তো বোঝা যায় যে কি ভয়াবহ দুর্নীতি এখানে হয়েছে এবং কি ভয়াবহ রাষ্ট্রের অপচয় হয়েছে রাষ্ট্রীয় সম্পদের। আপনি দেখেন জ্বালানি তেলের দাম কমানোর কোনো উদাহরণ বাংলাদেশে আগের সরকারের ছিল না। এই সরকার তো পেট্রোল, অকটেন, ডিজেল সবটার দাম কমিয়ে দিয়েছে। আপনার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে। দেখেন আন্তরিকতা থাকলে কি না হয়, বাজারে এখন কারো কোনো নিয়ন্ত্রণ আছে? তারপর দেখেন সমস্ত জিনিসের দাম কেন বাড়ছে না, বরং কমেছে অনেক, বরং অনেক কমেছে। দুই একটি পণ্য বাদে, বন্যার কারণে সরবরাহে বিঘ্ন হয়েছে, এই জন্যে কেউ তো বাজার এখন নিয়ন্ত্রণ করছে না। অর্থাৎ মানুষের মনের মধ্যে এটা চলে এসেছে যে না, যত কুকীর্তি হয়েছে এর থেকে সরে আসতে হবে, না হলে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। স্বতঃস্ফূর্তভাবে এটা হচ্ছে। জি আনন্দ ভাই, একেবারে শেষের দিকে আসে, আপনারা বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাস করে এবং সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। যখন বাকশাল কায়েম করা হলো, তার পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি, মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি এই বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তক সেটি বলা হয়। তো এই যে এখন যে নিশ্চয়ই একটা অন্তর্বর্তীকালীন সরকারের পরে একটা জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য সকল মত পথ নিয়ে সবাই অংশগ্রহণ করবে, কিন্তু যে বহুদলীয় গণতন্ত্রের কথা আপনারা বলছেন, এখন আওয়ামী লীগ যারা করতেন বা তাদের যে সঙ্গী যারা ছিলেন, তাদের জোটের সঙ্গে ছিলেন, তারা তো কেউ নাই। তবে বহুদলীয় গণতন্ত্র যদি আপনারা বলেন যে নির্বাচনে যদি অংশগ্রহণ করার মতো অবস্থা তাদের না হয়, তারা না থাকে, তাহলে কি বহুদলীয় গণতন্ত্র কোথাও না কোথাও কি একটু হোঁচট খাবে কিনা? না, কিন্তু আমার মনে হয় কি জানেন, এটা আমার নিজের একটা স্পেকুলেশন যে আওয়ামী লীগ নামক দলটা থাকবে, যেভাবেই হোক ছোট আকারে হলেও শুরু হবে, ছোট আকারে হলেও শুরু হবে। আর সবচেয়ে বড় কথা যদি বলি, তাহলে আমি বলবো যে বাংলাদেশটাকে তো দুর্নীতি, অর্থ পাচার, অপশাসন, দুঃশাসন এবং রাষ্ট্র এবং সরকারকে মিলিয়ে মিশিয়ে শুধু ভিন্নমত, অন্যমত এবং প্রতিপক্ষের উপর ব্যবহার করে দেশটাকে একটা ডুবন্ত জাহাজের মতো অবস্থা করে দিয়ে গেছিল। তো এই ডুবন্ত জাহাজের একটা উদাহরণ দিই আপনাকে আমি, তাহলে জিনিসটা হয়তো পরিষ্কার করতে সক্ষম হব আমি। মানে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজ যেদিন যখন ডুবছিল, তখন টাইটানিক থেকে যে এসওএসটা পাঠানো হয়েছিল প্রথম, সেই এসওএসটা রিসিভ করেছিল 7 নটিক্যাল মাইল দূরে একটি জাহাজ, যে জাহাজটির নাম ছিল কাস্পিয়ান। কিন্তু ওই জাহাজটি এসওএসটি রিসিভ করে উল্টো পথে চলে গেছে তাড়াতাড়ি, দ্রুত, কারণ জাহাজটা তখন অবৈধভাবে শিল মাছ শিকার করছিল। শিল শিকার নিষিদ্ধ ছিল। সে ভাবছে ওখানে গেলে আমি তো ধরা খাবো, এই জন্য সে চলে গেছে নিরাপদে, সে টাইটানিককে বাঁচাতে এলো না। দ্বিতীয় এসওএসটি রিসিভ করেছে 14 নটিক্যাল মাইলে দূরে অবস্থিত একটি জাহাজ, সেটির নাম হচ্ছে ক্যালিফোর্নিয়ান। এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি, ওই এসওএসটি পাওয়ার পরে ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন তার ক্রুদেরকে ডেকে নিয়ে বসলেন যে কি করা যায়। ক্রুরা বলল যে স্যার, এই যে বরফখণ্ড, এই অন্ধকার রাতের মধ্যে এত দুর্যোগপূর্ণ আবহাওয়া, তো বোঝা যাবে না এখন কোথায় আমরা নিজেরা আটকা পড়ি, ঠিক নেই, তার চেয়ে খুব সকালে আমরা রওনা করি পরিষ্কার হবার পরে। তারাও এলো না। 54 নটিক্যাল মাইল দূরে ছিল যে সেই জাহাজটির নাম হচ্ছে কার্পেথিয়ান্স। এই কার্পেথিয়ান্সের মেসেজটা রিসিভ করার পরে ক্যাপ্টেন করলেন কি, তার ক্রুদেরকে ডেকে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনায় বসলেন। বসে মোনাজাত করে উনি সেই বরফ ভেঙে উনি রওনা করলেন। এবং ওই জাহাজ 7 মাইলেরটা আসলো না, 14 মাইলেরটা আসলো না, 54 মাইল দূরের জাহাজ কিন্তু চলে আসলো। এই কার্পেথিয়ান্স আসার কারণে 700 যাত্রী সেদিন বেঁচে ছিল, নাহলে ওই 700 বাঁচত না। তা বাংলাদেশকে তো এখন ডুবন্ত টাইটানিকের মতো অবস্থায় রেখে গেছে আওয়ামী লীগ। যারা দূর থেকে আসবে কিংবা কাছে থেকে আসবে, তারাই তো এই দেশকে উদ্ধার করতে পারবে। এবং সেটা কারা হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। তারা কোথায়, আমরা তো কাউকে কোথাও মানে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। না, এটা ধরেন একসময় তো ছিল, একসময় 1/11-এর পরেও তো আমরা এই ধরনের ঘটনা দেখেছি না। বিরাট একটা অংশ, জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরেও বিরাট একটা অংশ বিএনপি থেকে চলে গেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তখন হঠাৎ করে কাউকে দেখা যায়নি, কিন্তু ঠিকই সময় মতো হয়েছে। কিন্তু ওই খন্দকার দেলোয়ার হোসেন লাঠি ভর দিয়ে একা একা কিন্তু বিএনপি কার্যালয়ে গিয়েছেন 1/11-এ। সুতরাং আমার বিশ্বাস, আওয়ামী লীগের যেহেতু এত বছর বয়সী একটা রাজনৈতিক দল, এর মধ্যে 0.5% লোকও তো আছে ভালো, আছে যারা ভালো, এবং যাদেরকে মানুষ এই মুহূর্তে যাদেরকে দেখলে পরে রাজনৈতিক আক্রোশ চরিতার্থ করতে যাবে না, তারা কেউ কেউ হয়তো চলে আসবে আমার বিশ্বাস।
এবং তারা আসলেই আমি মনে করি যে আসলে একটা রাষ্ট্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থা সেই ব্যবস্থাটা পোক্ত হবে, এবং যারা অবশ্যই সব দলেই কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে, এবং সে কারণে যেটা বলছেন আপনি অন্তত 5% মানুষের হয়তো আওয়ামী লীগে ভালো আছে, তারা নিশ্চয়ই এই নির্বাচন আমরা চাই তো আসুক, আমরা চাই আসুক, যেহেতু আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বহুদলীয় গণতন্ত্রের নার্স, আমরা এটাকে সেবা দিয়ে যাচ্ছি দীর্ঘ বহু বছর ধরে। আসবে না কেন, আসুক। সে কারণে বললাম যে বহুদলীয় গণতন্ত্র তো আপনার সকল দল মতকেই একটা স্পেস দিবে, সুতরাং সেই স্পেসের জন্য আওয়ামী লীগ নিশ্চয়ই সে প্রত্যাশা পাবে, যেহেতু এখন ফ্রন্ট লাইনে বিএনপি রয়েছে, এবং সেখানে আমি মনে করি আওয়ামী লীগের যারা সজ্জন নেতারা আছেন তারা নিশ্চয়ই আসবেন। আমি একেবারে শেষ দিকে আসি। এই যে একটা ভীষণ বড় ঝড় এই 16 বছরে গেল, ঝড়ের পর ঝড়, এবং সেই ঝড়ে কিন্তু অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, মারা গেল, গুম হলো, খুন হলো, সম্পদ হারালো, জেলে গেল, জুলুমের শিকার হলো, ভয়ভীতির শিকার হলো। এখন এই মুহূর্তে এসে আপনি বিএনপির রাজনীতি, বিএনপির নেতা হিসাবে আপনি আপনার নেতাকর্মী, সাধারণ জনগণ, ছাত্র জনতার উদ্দেশ্যে আপনার কি বিশ্লেষণ আছে? না, আমার বিশ্লেষণটা হলো সবার উদ্দেশ্যে যে আমরা যে উন্নয়ন জিকিরটা শুনেছি, একটা জাতির জীবনে উন্নয়ন এবং এর পাশাপাশি সমৃদ্ধি দুটোই প্রয়োজন, কিন্তু কোনো রকমই সেটা নীতি নৈতিকতার ঊর্ধ্বে উঠতে পারে না। নীতি নৈতিকতা হলো সবচেয়ে বড়, গণতন্ত্রের স্থায়িত্বটা হলো সবচেয়ে বড়। আর উন্নয়ন বলতে আমাদেরকে বুঝতে হবে, বিশেষ করে বর্তমান প্রজন্মকে যারা নেতৃত্বে আছেন, ছাত্র এবং শিক্ষার্থী হিসাবে বিভিন্ন জায়গায়, তাদেরকে এটা বুঝতে হবে যে উন্নয়ন কথাটার অর্থই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন না করলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কোনো দাম নেই পৃথিবীতে। মানব সম্পদের উন্নয়ন করতে পারলে যদি প্রতিটি মানুষকে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে নেতৃত্ব দিয়ে দেশে কিংবা প্রবাসে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, বাংলাদেশকে পরিচিত করাতে পারেন, সেই ভাবধারায় এই প্রজন্মকে এগুতে হবে, এবং সেটাই হবে তাদের জন্য একটা বার্তা। আমাদেরও তরুণ নেতাকর্মী, যুবক যারা আছেন তাদের জন্য, এবং সাধারণ যারা তাদের জন্য, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সমস্ত আমাদের সন্তান সম, ছোট ভাই সম যারা আছেন, তাদের জন্য আমার এইটাই পরামর্শ যে আপনারা সবুজ নতুন পাতা গজানোর চেষ্টা করেন, এবং সেই সবুজ নতুন পাতার আলোয় যেন বাংলাদেশ একটা শান্তি, সমৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের দেশে পরিণত হয়। জি, ধন্যবাদ জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে আপনার চমৎকার বক্তব্য এবং তথ্য বিশ্লেষণ করে আজকের আমাদের এই ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিকে সমৃদ্ধ করবার জন্য। প্রিয় দর্শক, যে কথাটি জনাব আলাল বললেন সেটি হচ্ছে আমাদের তরুণদের দিকে কিন্তু দেশ জাতি তাকিয়ে আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব প্রদান করেছেন, যারা দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের হাতেই দেশ। যতদিন তোমাদের হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। এই বিশ্বাস রেখেই আমাদের আজকের এই ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে আবার এই 5ই আগস্টের নতুন স্বাধীনতার পরে আমরা একই অনুষ্ঠানে একই টেবিলে যুক্ত হতে পেরে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।